সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন ফ্যাসিবাদের দিনলিপি অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি সাঈদ খান। আলোচনার জন্য আমার সঙ্গে আছেন দুজন অতিথি। আমার ডান দিকে রয়েছেন বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার সৈয়দ ইজাজ কবির, বাম দিকে রয়েছেন শিক্ষা গবেষক রাখাল রাহা। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। এক যুগের বেশি সময় ধরে বিশ্বের কাছে বাংলাদেশ নামটির প্রতিশব্দ ছিল স্বৈরাচার, অত্যাচার এবং অবিচার। স্বেচ্ছাচার, অনাচার এবং মিথ্যাচার ছিল প্রতি মুহূর্তের চিত্র। দল এবং ব্যক্তির স্বার্থে ব্যবহৃত হয়েছে প্রশাসন, বিচার বিভাগ। ভয় আর বিচারহীনতার সংস্কৃতি খামচে ধরেছিল বাংলাদেশের পতাকা। দর্শক, আজ ৮ অক্টোবর ২০২৪। গত ১৬ বছরের শুধুমাত্র এই দিনটিতে কি ঘটেছিল, অতিথিদের সঙ্গে আলোচনার আগে আমরা কিছুক্ষণের জন্য একটু অতীত থেকে ঘুরে আসি। ২০০৯ বন্দুকযুদ্ধে ৩ জন চরমপন্থী নিহত। ২০১০ গণমাধ্যম নিয়ে দিশেহারা সরকার এবিএম মূসা। যুবলীগের আহ্বায়ক কমিটি ঘোষণা হতে না হতেই বিদ্রোহ। বালিয়াদহ বিলের বালু তোলা বন্ধ হয়নি। ২০১১ পদ্মা সেতু দুর্নীতি সম্পর্কে জানতে বিশ্বব্যাংকে দুদকের চিঠি। কর্মসূচির নামে অরাজকতা কঠিনভাবে দমন করা হবে, স্বরাষ্ট্রমন্ত্রী। চিকিৎসক ও ৩ বিদেশি ছাত্রের পর আরও একজন নিখোঁজ। ২০১২ ভিক্ষুকদের ১৭ কোটি টাকা নয়ছয় করেছে সমাজ কল্যাণ মন্ত্রণালয়। ২০১৩ রাবিতে দলীয় লোকদের চাকরি দিতে উপাচার্যকে নগর আওয়ামী লীগ নেতার চাপ। ফটোসাংবাদিক হামলা, ফটোসাংবাদিকদের কর্মবিরতি। এমপি আব্দুর রহমানের বিরুদ্ধে জুতা মিছিল। ঢাবির ছাত্রীদের নিরাপত্তার দাবিতে ছাত্রীদের মানববন্ধন। ২০১৪ চাহিদা মেটাতে পারছে না এফডিসি। ২০১৫ মেডিকেলের প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদ, আন্দোলনরত শিক্ষার্থীদের উপর পুলিশের হামলা। পুলিশের গুলির প্রতিবাদ ছাত্রদলের। 2 বিদেশির খুন নিয়ে অপপ্রচার করছে সরকার, বিএনপি। মানজুরুল ইসলামের সংসদ সদস্য পদ বাতিলের দাবি। ২০১৬ রামপাল প্রকল্পের প্রযুক্তি সেকেলের। ছাত্রলীগ নেতা বদরুলের বিচারের দাবিতে বিক্ষোভ, মানববন্ধন। ২০১৭ একের পর এক নাম সর্বস্ব রাজনৈতিক দল, লক্ষ্য নির্বাচন। বিশ্ববিদ্যালয়ে দুর্নীতির কারণ রাজনৈতিক চাপ, ইউজিসির বৈঠকে উপাচার্যরা। ২০১৮ জাপা নিয়ন্ত্রণে বিভক্তি জিইয়ে রাখতে চায় সরকার। ব্যাংক খাতে আবারও ছাড় পাচ্ছে বেক্সিমকো গ্রুপ। কোটা সংস্কারের দাবি পুনর্ব্যক্ত সাধারণ ছাত্র অধিকার পরিষদের। সরকারের সীমাহীন দুর্নীতি আড়াল করতেই ডিজিটাল নিরাপত্তা আইন। ২০১৯ বুয়েট শিক্ষার্থী খুন, ৯ ছাত্রলীগ কর্মী অবরুদ্ধ। আবরার হত্যার বিচার দাবিতে উত্তাল বুয়েট। ছাত্রলীগের বিরুদ্ধে নৃশংসতার 5 চাঞ্চল্যকর অভিযোগ। ছাত্রলীগের নৃশংসতার শেষ কোথায়? আবরার হত্যার প্রতিবাদে বিক্ষোভ ছড়ালো অন্য বিশ্ববিদ্যালয়েও। ছাত্রলীগ মুক্ত ক্যাম্পাসের দাবিতে উত্তাল রাবি। ২০২০ ধর্ষণ নিপীড়নের প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভ। আর চুপ থাকার উপায় নেই, মানববন্ধনে মির্জা ফখরুল। আশুলিয়ার তরুণীকে তুলে নিয়ে ধর্ষণ করে কিশোর গ্যাং। ক্ষমতার আশ্রয়ে ধর্ষকেরা বেশি বেপরোয়া, রুচিরা তাবাসসুম নভেদ। চা বাগানের শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে বিক্ষোভ। ২০২১ দেশে ব্যবসার পরিবেশে 10 সূচকের 6টিই খারাপ। উপনির্বাচনে অনিয়ম ও কেন্দ্র দখল করে ভোট, জয় নৌকার প্রার্থীদের। সাবেক প্রধান বিচারপতি সিনহার বিরুদ্ধে মামলা করল দুদক। আবরার হত্যাকাণ্ড বর্তমান সামাজিক অবস্থার প্রতিচ্ছবি, মির্জা ফখরুল। ২০২২ বিএনপি মানুষকে মুক্ত করার নামে শৃঙ্খল পরানোর ষড়যন্ত্রে লিপ্ত, ওবায়দুল কাদের। আবরার হত্যার ৩য় বার্ষিকীতে ছাত্রলীগের হামলায় স্মরণসভা পণ্ড। পাকুন্দিয়া ছাত্রলীগের নবগঠিত কমিটি বাতিলের দাবিতে ঝাড়ু মিছিল। শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ নষ্ট করায় দায়ী করা হচ্ছে ছাত্রলীগকে। ফেসবুকে উস্কানিমূলক পোস্ট, বিএনপি সভাপতি নিপুণ রায়ের বিরুদ্ধে জিডি। ২০২৩ রাজনৈতিক ঐক্যমত ছাড়াই তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল, সংবিধান সংশোধনের রাজনীতি। দর্শক, আপনারা দেখলেন স্ক্রিনে গত 16 বছরে ফ্যাসিস্ট হাসিনা সরকারের দুঃশাসন, অনিয়মের চিত্র। এবার আলোচনার জন্য শুরুতেই রাখাল রাহা, আপনার কাছে যাচ্ছি। আপনি দেখেছেন স্ক্রিনে একটি বিষয় যে বন্দুকযুদ্ধে 3 জন চরমপন্থী নিহত। আমরা প্রায়ই দেখতাম এ ধরনের ঘটনা গত সরকারের আইনশৃঙ্খলা বাহিনী ঘটাতো। যাকেই পছন্দ হতো না তাকেই নানানভাবে গান ফাইটের মাধ্যমে হত্যা করার পরে চরমপন্থী বলে চালিয়ে দিত। আসলে চরমপন্থী এর সংজ্ঞাটা কি? আসলে বিগত সরকারের ব্যাখ্যার সাথে আপনি কি একমত পোষণ করবেন? যে পন্থাই হোক না কেন, সেটা চরম হোক কিংবা সরল হোক,
তার পন্থাটা যদি রাষ্ট্রীয় আইন স্বীকৃত না হয় কিংবা স্বীকৃত কর্মকাণ্ডের মধ্যে না পড়ে, তাহলে তো তার আইনানুগ ব্যবস্থা নিতে হবে। হ্যাঁ, তো আইনানুগ ব্যবস্থা নেওয়াটাই আসলে একটা গণতান্ত্রিক রাষ্ট্রের বৈশিষ্ট্য, এবং সেই ব্যবস্থার মাধ্যমে তাকে যে সাজা তার প্রাপ্য হয় সেটা তার দিতে পারতে হয়। সেটা যদি তার সর্বোচ্চ শাস্তি ফাঁসি হয় সেটা হতে পারে, কিন্তু চরমপন্থী বলে বন্দুকযুদ্ধে নিহত এবং একটা গল্প যে তৈরি করার যে ইতিহাস, যে রেওয়াজ, যেটা দীর্ঘকাল থেকে চলে আসছিল, সেটারই চরম একটা উল্লঙ্ঘন ঘটে। মানে আমরা কিন্তু এই ঘটনাগুলো দেখতাম যে মারা যাওয়ার পরে চরমপন্থীর পরিচয়টি সামনে আসতো, এর আগে কিন্তু এ ধরনের ঘটনাগুলো সামনে আসতো না। একজন ব্যক্তি মারা গেল, সে চরমপন্থী হিসেবে তাকে উপস্থাপন করা হলো তার মরদেহটিকে। এবং এটা দেখা গেছে যে তারা চরমপন্থী বলতে যে ধরনের ইঙ্গিত দেওয়া হয় তারা আসলে সেটা ছিল না, কিংবা যাকে উদ্দেশ্য প্রণোদিতভাবে মনে করা হচ্ছে যে তাকে হত্যা করা হবে কিংবা হত্যা করা দরকার, কিংবা কোনো বিশেষ গোষ্ঠীর প্রয়োজনে তার হত্যাটা করা দরকার, তখন তাকে এই ধরনের ঘটনা ঘটানোর মাধ্যমে তাকে চরমপন্থী বলে আখ্যায়িত করা হতো। এবং এটা ভয়ঙ্কর একটা মাত্রায় পৌঁছে গিয়েছিল বিগত সরকারের সময়ে। জি, বেশ ইজাজ কবির, আপনার কাছে একটু আসতে চাই যে আইনি জায়গা থেকে এই বন্দুক যুদ্ধটা আসলে কিভাবে আপনি দেখবেন? সরকারি সংস্থার সবসময় একটা বিষয় থাকে যে আত্মরক্ষার ক্ষেত্রে তারা চাইলে তাদের অস্ত্র ব্যবহার করতে পারে, কিন্তু সেটা জন্যে আপনার বাস্তবতা অনুযায়ী, প্রেক্ষাপট অনুযায়ী কিছু সময় আপনার অনুমতি লাগে, কিছু সময় অনুমতি ছাড়াই আত্মরক্ষার জন্য গুলি করা যেতে পারে। কিন্তু সেই ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে বা অতীতে আমরা যেটা দেখেছি যে আপনার এই যে চরমপন্থীর যে কথাটা আপনি বললেন, যে চরমপন্থী বলে মেরে ফেলা হলো, বা কোনো একটা লাশ এনে বলা হলো চরমপন্থী, বা কোথাও কোনো একটা জায়গা হুট করে ঘেরাও করে বলা হলো যে এখানে টেরোরিস্টরা হাজির। হতে পারে, হওয়াটা অস্বাভাবিক কিছু না, কিন্তু আমার প্রশ্নটা একটু অন্য জায়গায়, একটু ভিন্নভাবে। এই সরকারের আগে যে আমলটা ছিল, সেই আমলে কি কোনো টেরোরিস্ট বা চরমপন্থীকে ধরা হয়নি? জীবিতভাবে কি ধরা হয়নি? তখন সম্ভব হলে পরবর্তীতে এই বিগত ফ্যাসিবাদ সরকারের আমলে কেন তারা ধরতে ব্যর্থ হলো এবং মারতে সফল হলো? আমার প্রশ্নটা সেই জায়গায়। এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এই যতগুলি এক্সট্রা জুডিশিয়াল কিলিং হয়েছে চরমপন্থীর নামে, সত্য মিথ্যা হতেই পারে অনেক কিছু একটা দেশের মাঝে, কিন্তু এইগুলোর প্রপার ইনভেস্টিগেশন, তদন্ত হওয়া উচিত। এ তদন্ত না হলে আসলে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে না, এবং গণতন্ত্রর যেই রূপটা আমরা আসলে চাচ্ছি নিজের দেশে, গণতান্ত্রিক উপায়ে যেভাবে চাচ্ছি দেশটাকে এগিয়ে নিয়ে যেতে, আমরা যদি এইটা প্রতিষ্ঠিত না করতে পারি, আরও অনেক বিষয়বস্তুর মাঝে এইটা অন্যতম একটা, তাহলে আমার মনে হয় যে আমরা গণতন্ত্র সুফল বোধহয় আমরা বয়ে আনতে পারবো না। যতগুলো এরকম এক্সট্রা জুডিশিয়াল কিলিং আছে, এগুলো কি পুনরায় তদন্ত করবার আইনি সুযোগ আছে কিনা, বা যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তাদেরকে আইনের আওতায় আনার সুযোগ আছে কিনা? দেখেন, তদন্ত করার সুযোগ অবশ্যই আছে, অতীতেও আমরা দেখেছি হয়েছে। এবং যারা যদি কেউ তদন্তে যদি কোনো প্রাইমা ফেসি কেস প্রমাণিত হয় যে না, তখন সেটাকে আবার বিচারে এনে দেখা যেতে পারে, এটা অস্বাভাবিক কিছু না। এবং আমরা জানি, আমরা শুনেছি, আমরা দেখেছি, এবং কি আমরা বুঝেছি, উপলব্ধিও করেছি অনেক ক্ষেত্রে যে হয়তোবা এটা সত্য নয়, এটা আমাদের মনে মনে ছিল, হয়তোবা আমরা বলতে পারিনি। সেই ক্ষেত্রে এখন পুনরায় তদন্ত করে যেগুলো নিয়ে সন্দেহ আছে সেগুলো অবশ্যই তদন্ত করা যেতে পারে, এবং সঠিকভাবে তদন্ত করে আপনার আবার বিচারের আওতায় আনার সুযোগ আছে বলে আমি মনে করি। রাখাল রাহা, আপনার দৃষ্টিতে আনতে চাই, 2013 সালের দৈনিক প্রথম আলোর একটি খবর ছিল, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দলীয় লোকদের চাকরি দিতে উপাচার্যকে নগর আওয়ামী লীগ নেতার চাপ। এই বিষয়টি আসলে আপনি কিভাবে দেখবেন? বিগত সরকারের একজন উপদেষ্টা বলেছিলেন যে তার দলের ছাত্র সংগঠন, ছাত্রলীগের কর্মীদের চাকরি পাওয়ার অধিকার আছে, এইরকম ধরনের অধিকার আছে, এবং এই অধিকারটা তারা বিশেষভাবে পান, এরকম একটা কথা বলেছিলেন। তো এই অধিকারটা আসলে প্রদান করার মাধ্যমে তারা যেটা করেন, বিভিন্ন রাষ্ট্রের বিভিন্ন ইনস্টিটিউশনগুলোকে তারা আসলে ক্রমাগতভাবে
ধ্বংস সাধনের দিকে নিয়ে যান। হুম। কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানের কোনো নিয়োগ হুম। অন্য প্রতিষ্ঠানের নিয়োগের থেকে আলাদা। ধরেন যে একজন শিক্ষককে যদি মানে নিম্নমানের শিক্ষক নিয়োগ দেওয়া হয়, তাহলে 35 কিংবা 40 বছর ধরে সে নিম্নমানের ছাত্রই আসলে প্রডিউস করার সুযোগ সৃষ্টি হয় কিংবা সম্ভাবনা তৈরি হয়, এবং ওই শিক্ষার্থীও ওইভাবে চক্রের মধ্যে পড়ে আরও নিম্নমানের শিক্ষার্থী প্রডিউস করতে পারে। তো ক্রমাগতভাবে যখন শিক্ষা প্রতিষ্ঠানে এরকম নিম্নমানের নিয়োগগুলো ঘটতে থাকে, তখন শিক্ষার ধারা নিচেই নামতে থাকে এবং সেখান থেকে ঘুরে দাঁড়ানো আর সম্ভব হয় না। শিক্ষা ক্ষেত্রে এই যে অপতৎপরতা কিংবা রাজনৈতিক হস্তক্ষেপ, এর মাধ্যমে যেটা করা হয় এটা কিন্তু খুব সহজে নিরসন হয় না, এবং তার দৃষ্টান্ত বিগত সরকার এত বিভৎসভাবে পরিচালনা করেছে শিক্ষার একদম নিচ থেকে উচ্চ পর্যায়ে। হ্যাঁ, আমরা দেখেছি যে মেডিকেলের আসলে প্রশ্ন শেষ হয়ে ফাঁস, গেছে। বিশ্ববিদ্যালয়ের দুর্নীতির কারণে রাজনৈতিক চাপ, ইউজিসির বৈঠকে উপাচার্যরা উষ্মা প্রকাশ করেছেন। এই যে আপনি প্রশ্ন ফাঁসের কথা বললেন, মেডিকেল প্রশ্ন ফাঁস, মেডিকেল প্রশ্ন ফাঁসের সময় আমি গণতদন্ত কমিটির সদস্য ছিলাম। জি। সেই সদস্য হিসাবে আমরা যে রিপোর্ট প্রদান করেছিলাম, সেখানে আমরা স্পষ্ট বলেছিলাম যে 15 সালে প্রশ্ন ফাঁস হয়েছে এবং একটু ম্যাসিভ আকারে হয়েছে, হুম। ব্যাপকভাবে হয়েছে। কিন্তু সরকার কি করেছিলেন, সেই সময়ের যে স্বাস্থ্যমন্ত্রী, তিনি এইটা মানে অন্য সমস্ত রেকর্ড ভঙ্গ করে হুম। ক্লাস শুরু করা থেকে শুরু করে সমস্ত কর্মকাণ্ড করেছিলেন, যাতে কেউ যেন এটা নিয়ে কোনো কথা না বলতে পারে। গণতদন্ত কমিটির আপনি একজন সদস্য ছিলেন, আপনি আসলে ওই তদন্তে কি পেয়েছিলেন, কাদের সংশ্লিষ্টতা পেয়েছিলেন, তাদের নামগুলো কি বলা যাবে? প্রশ্নগুলো যে ফাঁস হয়েছিল, যে প্রক্রিয়ায় আমাদের আইটি এক্সপার্টরা খুব ভালোভাবে সাকসেসফুলি সেগুলো এক্সপ্লোর করতে পেরেছিল, এবং তারা দেখিয়েছিল যে প্রশ্ন ফাঁস হয়েছে, এবং পত্রিকার রিপোর্ট যখন প্রকাশ হয়েছে, প্রশ্নটা কখন ফাঁস হচ্ছে তার টাইমিং সহ আমরা সমস্ত উদ্ঘাটন করেছিলাম। আপনারা কাদের সংশ্লিষ্টতা পেয়েছিলেন? স্বাস্থ্য মন্ত্রণালয়, ইউজিসি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সংশ্লিষ্টতা এর মধ্যে ছিল। জি। ব্যারিস্টার ইজাজ কবির, এই যে রাখাল রাহা তদন্ত কমিটির একজন সদস্য ছিলেন, তিনি 2015 সালে ওই সময়ে মন্ত্রী, সচিব, ইউজিসি সহ সকলের সংশ্লিষ্টতা তিনি পেয়েছিলেন। হয়তো রাজনৈতিক বৈরী পরিস্থিতির কারণে সেটি আলোর মুখ দেখেনি। এখন কি এই বিষয়টি আইনের আওতায় নিয়ে আসা সম্ভব কিনা, যদি হয় সেটা কোন পদ্ধতিতে? যে একটা দেশে একটি আন্দোলনের পর দেশের 300 এমপি, পুরো একটি পার্লামেন্ট নাই, পালিয়ে গেছে, উধাও, কোথাও খোঁজ পাওয়া যাচ্ছে না। কি পরিমাণ দুর্নীতি করলে, নিজের মনে একটা ভয় থাকলে এরকম একটা অবস্থা সৃষ্টি হতে পারে। রাখাল রাহা ভাই যেটা বললেন, এটা আমরা সবাই বুঝতে পেরেছি, উপলব্ধি করতে পেরেছি, হয়তোবা বলতে পারিনি। এই যে আজকের আপনার প্রোগ্রামের মাধ্যমে যেই উদ্ঘাটনটা হলো এবং উনি স্বয়ং নিজে বললেন যাদের সংশ্লিষ্ট আছে, এখন তো সারা বাংলাদেশ জানবে। সরকার যদি এই ব্যাপারে আবার খুঁটিয়ে দেখে, আমরা সরকারের কাছে কৃতজ্ঞ থাকব। এখন দরকার হলে আবার রাখাল রাহা ভাইকে নিয়ে জিজ্ঞাসা করুক, পুনরায় সেই তদন্ত রিপোর্টটা দেখে যারা যারা জড়িত ছিল, সরকারের জন্য এটা পুনঃ তদন্ত করে এই প্রকৃত অপরাধীদেরকে শাস্তি দেওয়াটা কোনো ব্যাপার না। আমরা নিউজে দেখলাম যে আবরার হত্যার 3য় প্রতিষ্ঠা বার্ষিকীর স্মরণ সভায় ছাত্রলীগের হামলা সেটি পণ্ড করে দিয়েছিল। ছাত্রলীগ শব্দটি গত 16 বছর ছিল আতঙ্কের নাম। আপনার অভিজ্ঞতা? এদেশে আসলে ক্ষমতায় যাওয়ার এক ধরনের হাতিয়ার হিসাবে ছাত্র রাজনীতিকে ব্যবহার করা হয়। এটার ইতিহাস বেশ পুরানো। আমি যেটা খুব মানে সরাসরি বলতে চাই, আমাদের রাজনীতি, জাতীয় রাজনীতি একটু সুবিধাবাদী, ডান বাম নির্বিশেষে তারা ক্ষমতা যাওয়ার হাতিয়ার হিসাবে ছাত্রদের ব্যবহার করে, কিন্তু ক্ষমতায় যাওয়ার পর শিক্ষা স্বার্থ এবং ছাত্র স্বার্থ ভুলে গিয়ে তাদের ব্যবহার করেই ক্ষমতার গদিটা টেকাতে চায়। এর কম বেশি সবাই একই কাজ আমাদের দেশে করেছে। তারই অংশ হিসাবে ক্রমাগতভাবে এক্সট্রিম একটা পর্যায়ে আমরা দেখেছি
বিগত 15 বছরে একদম এক্সট্রিম পোলারাইজেশন, যে ছাত্রলীগ ছাড়া কোনো ক্যাম্পাসে আর কেউ থাকবে না, হ্যাঁ, একচ্ছত্রভাবে তারা আধিপত্য করবে। সুতরাং আবরারের যে হত্যাকাণ্ডের পর যে ছাত্রদের যে স্বতঃস্ফূর্ত যে বিক্ষোভ, এবং সেটাকে প্রতিরোধ করতে না পেরে তাদের ছাত্র রাজনীতি ওখান থেকে আপাতত স্থগিত করতে হয়েছে বুয়েট ক্যাম্পাসে, এবং ছাত্র রাজনীতি স্থগিতের সময়ে তার স্মরণ সভাটা যে করতে দিচ্ছে না, এর মাধ্যমেও তারা নিজেদের আতঙ্কগ্রস্ত দেখছে নিজেদেরকে, যে এটা আসলে ক্ষমতার আতঙ্ক। কারণ হলো যে আমি বলতাম যে বাংলাদেশে ছাত্রলীগের কর্তৃত্ব ক্যাম্পাসে যদি না থাকে, সরকার 2 সপ্তাহ টিকতে পারবে না। কেন মনে করতেন এরকম? মনে করতাম কারণ হলো যে ছাত্র রাজনীতিটাই একটা দৈত্যের প্রাণ ভ্রমরা থাকে না, এইরকম দুর্বৃত্ত সরকারের, বাংলাদেশের দুর্বৃত্ত সরকারগুলোর প্রাণ ভ্রমরা, যে বিগত ফ্যাসিস্ট সরকার, তার প্রাণ ভ্রমরা ছিল ছাত্রলীগ। ছাত্রলীগ মানে এদেশের সাধারণ মানুষের সন্তানকে কিছু অংশকে দুর্বৃত্ত বানিয়ে বাকি ব্যাপক অংশ কিংবা বিশাল অংশকে ভীত সন্ত্রস্ত করে রাখা। এইটা যদি ভেঙে পড়ে তাহলে তারা 2 সপ্তাহ বেশি টিকতে পারবে না, এবং আপনি দেখুন সেটাই ঘটেছে। এবং এইটার কারণেই আপনি দেখবেন যে ছাত্রলীগের কর্তৃত্ব কিন্তু কখনোই শেখ পরিবারের বাইরে থেকে পরিচালিত হয়নি একদম। এবং আপনি শেখ পরিবারকে কোনো ধরনের একটু কটু কথা বললেই, আপনি যত বড় মুক্তিযোদ্ধাই হন না কেন, ছাত্রলীগ দ্বারা তাকে রাজাকার করা মুহূর্তের ব্যাপার। এবং এই শক্তিমত্তার যে এইটা বুঝতে পারতো কে? শেখ পরিবার, শেখ হাসিনা। সেই জন্য ছাত্রলীগকেই সে শুধুমাত্র তার সমস্ত কর্তৃত্ব নেতৃত্বের ভারটা তাদের উপরে রেখেছিল। এবং এই যে কর্মকাণ্ডটা, এর মাধ্যমে যদি আমরা আগামী দিনের যে বাংলাদেশ, ব্যারিস্টার ইজাজ যে বলছে যে এই বাংলাদেশ আসলে এই দিকে যেতে পারবো কি না, তার গুরুত্বপূর্ণ হলো ছাত্র রাজনীতিকে আসলে আমরা কিভাবে ব্যবহার করব, কিভাবে দেখতে চাইছি, তার উপরে নির্ভর করছে। আপনি যত করেন না কেন, এই জায়গাটা আপনি সুস্থ শিক্ষাঙ্গন, শিক্ষার মানের উন্নয়ন এবং ছাত্র রাজনীতি নামের যেটা প্রচলিত আছে, সেই বিষয়ে কি ধরনের সিদ্ধান্ত নিতে পারছেন তার উপরেই মূলত নির্ভর করবে। মূলত সেক্ষেত্রে ছাত্র রাজনীতি তো অতীত যে জৌলুসপূর্ণ একটা ইতিহাস আছে। বাংলাদেশের স্বাধীনতা, ভাষা আন্দোলন থেকে শুরু করে নানান আন্দোলনে ছাত্র রাজনীতির কিন্তু একটি অংশগ্রহণ আছে এবং তাদের অর্জন আছে, সুনাম আছে। তো ছাত্রলীগের গত 15 বছরের অপকর্মের দায়ে গোটা ছাত্র সমাজ নিয়ে বা অন্যান্য ছাত্র সংগঠনগুলো কেন সাফার করবে? ছাত্রলীগ 15 বছর এক্সট্রিম জায়গায় পৌঁছেছে। তার আগের সংগঠন যা এক্সট্রিমের হয়তো নিচু ছিল, তার আগেরটা আর একটু এক্সট্রিমের নিচু ছিল। মানে ধারাবাহিকভাবে এগিয়েছে। এটাই বলে যে ছাত্ররা 52 করেছে, 52 রাষ্ট্রভাষা চেয়েছিল, সেটা অর্জিত এখনো হয় নাই। 62 শিক্ষা আন্দোলন করেছিল, সেটাও কিন্তু এখনো যা চেয়েছিল হয় নাই। 69-এ 11 দফা দিয়েছিল, সেটাও হয় নাই। 90-এ দফা দিয়েছিল, সেটাও হয় নাই। এর মধ্যে দিয়ে তারা যেটা বুঝেছে যে আমরা প্রতারিত, হিস্টোরিক্যালি আমরা প্রতারিত। এই প্রতারণার বিষয়ে জাতীয় রাজনীতির আসলে মূল্যায়ন কি, তারা শিক্ষাঙ্গনকে, ছাত্রদেরকে, ছাত্র রাজনীতিকে কিভাবে দেখতে চায়, তার উপরেই নির্ভর করবে আসলে আমরা আগামী বাংলাদেশ রাজনীতিবিদদের মানসিকতার পরিবর্তন। অবশ্যই জাতীয় রাজনীতির মানসিক অবস্থান, তারা জাতীয় রাজনীতিকে শিক্ষাঙ্গনের মধ্যে কিভাবে দেখতে চায়, এই জায়গাটাই পরিষ্কার করতে হবে। স্থির সিদ্ধান্ত এবং সুস্থির সিদ্ধান্ত ছাড়া বাংলাদেশ রাষ্ট্র ঘুরতে পারবে। আমরা একেবারে শেষ পথে। ব্যারিস্টার ইজাজ কবির, রাজনৈতিক ঐক্যমত্য ছাড়াই তত্ত্বাবধায়ক সরকার বাতিল করেছিল আওয়ামী লীগ সরকার, আমরা একটি খবরে দেখলাম। এই বিষয়টি আসলে একজন আইনজীবী হিসেবে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? তত্ত্বাবধায়ক সরকার বলেন আর ইন্টারিম গভর্নমেন্ট বলেন, এটার ইতিহাস আছে সেই 90-এর থেকে, স্বৈরাচার পতনের পর থেকে। এবং এই তত্ত্বাবধায়ক সরকারের যেই মূল আপনার কি বলবো ঘোষণা বা রূপকার, এটা কিন্তু আপনার আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং জামায়াতে ইসলামী ছিল। এবং আমি যদি ভুল না হয়ে থাকি, অতীতে
শেখ হাসিনা বলেছিলেন যে তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচন কেউ মেনে নেবে আমৃত্যু না। তত্ত্বাবধায়ক চাই। সারা জীবন তত্ত্বাবধায়ক সরকার চাই, এবং এমনও বলেছিলেন যে আপনার তত্ত্বাবধায়ক সরকার ও বিরোধী দলবিহীন নির্বাচন কেউ মেনে নিবে না। সো এবং ওনারাই এসে পরে এই তত্ত্বাবধায়ক সরকারটা সরিয়ে ফেললেন। কিন্তু কিভাবে সরালেন? এটা সরালেন আদালতের মাধ্যমে। হ্যাঁ, সো আদালতের মাধ্যমে যে সরালেন, ঠিক আছে, মেনে নিলাম, কিন্তু এখানে একটা কথা আছে। ABM খায়রুল হক সাহেব যে জাজমেন্টটা দিয়েছিলেন সেটা একটা শর্ট জাজমেন্ট ছিল। সেখানে যদি আমার ভুল না হয়ে থাকে তো অন্তত বলা ছিল যে তত্ত্বাবধায়ক সরকারের নেক্সট 2 টার্ম কিংবা 3 টার্ম, সম্ভবত 2 টার্ম তত্ত্বাবধায়ক সরকারের অধীনে করা হোক, তবে জুডিশিয়ারির কোনো লোককে ইনভলভ না করে। তো প্রপার জাজমেন্ট আসার আগেই, শর্ট জাজমেন্ট পাস হওয়ার 1.5 মাসের মধ্যে আপনারা আদালতের উপদেশ উপেক্ষা করে পার্লামেন্টে আইন পাশ করে ওনারা সংবিধান বদলে ফেললেন। সো এখন সেই 90-এর কথা যদি ধরি, তখন তত্ত্বাবধায়ক সরকারটা তারা ঘোষণা করেছিলেন, যদি শাহাবুদ্দিন সাহেবের প্রেজেন্সটা আমরা যদি ধরি, সেটাই হয়েছিল কী জন্য? একটা ডক্ট্রিন অফ নেসেসিটির কারণে। সেটার পর্যবেক্ষণই রূপরেখা আসলো কেয়ারটেকার গভর্নমেন্টে। তারপরে যারা ছিলেন, আন্দোলন করলেন, তারাই কিন্তু এই দীর্ঘ 15-17 বছরে একসাথ হয়ে কেয়ারটেকার করে দেন। একটা জিনিস মনে রাখতে হবে যে অতীতে আমরা যে ভুলটা করেছি, আমার যদি ভুল না হয়ে থাকে 94 সালে এই শেখ হাসিনাই বলেছিলেন যে যখন নির্বাচন দিলে আমরা বিজয়ী হতে পারবো তখনই দিব। সো যাদের মনোভাব এরকম, আমার মনে হয় যতক্ষণ পর্যন্ত এই মনোবৃত্তের মানুষের শাসন ব্যবস্থায় আমরা পড়ে যাব, আমরা মনে হয় গণতন্ত্র নিয়ে এগিয়ে যেতে পারবো না। সো আমাদের আগে মনোবৃত্তটা পরিধি বড় করতে হবে, এবং এই ছাত্রদের, জনতার রক্তে যেই ফ্যাসিবাদ দূর করে, এখনও কিন্তু আমি মনে হয় না, আমি বিশ্বাস করি না যে আমাদের মূল লক্ষ্যটা এখনো অর্জন হয়েছে। মূল লক্ষ্যটা হচ্ছে কি আমাদের ভোটাধিকার আদায়ের আন্দোলন, আমরা সবাই ভোট দিতে চাই, সেটা এখনো হয়নি। একটা ধাপ আমরা এগিয়েছি, সেটা হচ্ছে ফ্যাসিবাদের পতন ঘটিয়ে আমরা একটা ইন্টারিম গভর্নমেন্টে এসেছি, এবং আশা করছি একটা রিজনেবল টাইমের মধ্যে একটা রিফর্মের মাধ্যমে একটা ইলেকশন হবে, আমরা যেখানে ভোট দিয়ে আমরা আমাদের প্রতিনিধি নির্বাচন। জি, ধন্যবাদ ইজাজ কবির। রাখাল রাহা, ছাত্র জনতার বিপ্লবের পরে নতুন সরকার আসলো, আমরা আজকে অনেক বিষয় নিয়ে আলোচনা করলাম। এই বিষয়গুলো নিয়ে এই সরকার ব্যবস্থা নেবেন কিনা এই অপরাধীদের বিরুদ্ধে, আপনার কি প্রত্যাশা? আমার অনেক প্রত্যাশা। ছাত্র জনতার যে রক্ত, যে ত্যাগ, এই ত্যাগের মাধ্যমে আমরা এই বিজয় পেয়েছি। সুতরাং এই সরকারের কাছে অনেক প্রত্যাশা। ইতিমধ্যে যে পদক্ষেপগুলো নিয়েছে তার কিছুতে আমি আশাব্যঞ্জক মনে করি। ধন্যবাদ রাখাল রাহা, ধন্যবাদ ব্যারিস্টার ইজাজ কবির, আপনাদের দুজনকেই। প্রিয় দর্শক, 36 জুলাইয়ের গণ অভ্যুত্থানের মাধ্যমে এ মাটির গর্ভে প্রবেশ করেছে এক নতুন আলো। ফ্যাসিবাদ বিরোধী এই আলোকবর্তিকা যাতে আর কোনোদিন নিভে না যায়, তাই বাংলাদেশ টেলিভিশনের এই আয়োজন। বাংলাদেশ টেলিভিশনের সঙ্গেই থাকুন, দেখা হবে আগামী পর্বে নতুন অতিথিদের সঙ্গে। আল্লাহ হাফেজ।